আসসালামু আলাইকুম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট এডে। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ। এটা নিয়ে অনেকেই খুব বেশি চিন্তিত থাকেন। তো আমি সামগ্রিকভাবে আপনাদেরকে একটু হেপাটাইটিস সম্পর্কে বর্ণনা দেব। তো আসুন প্রথমে একটু জেনে নিই যে আসলে হেপাটাইটিস বিষয়টা কী। হ্যাপা একটা মেডিকেল টার্ম দ্যাট মিন্স লিভার, আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, অ্যান্ড দ্য কম্বিনেশন অফ হ্যাপা প্লাস আইটিস ইকুয়াল টু ইনফ্লামেশন অফ লিভার। তার মানে হচ্ছে হেপাটাইটিস মানে হচ্ছে লিভারে ইনফ্লামেশন বা লিভারে প্রদাহ। তো আমরা বুঝে ফেললাম যে লিভারে ইনফ্লামেশন বা প্রদাহকে হেপাটাইটিস বলে। এখন যদি একটু জানার চেষ্টা করি যে কেন আসলে লিভারে প্রদাহ হয়। তো লিভারে প্রদাহ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে আমরা যদি বলি তার মধ্যে হচ্ছে ভাইরাল কজ, ব্যাকটেরিয়াল কজ অ্যান্ড আদার্স কিছু ড্রাগ ইনডিউস হেপাটাইটিস থাকে। তো এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি যে ভাইরাল কজগুলো হচ্ছে আমাদের এই উপমহাদেশে বা আমাদের সাবকন্টিনেন্টে সবচেয়ে কমন কজ। যেমন কোন কোন ভাইরাস দ্বারা আসলে হেপাটাইটিস হচ্ছে, হেপাটাইটিস এ, বি, সি, ডি অ্যান্ড ই। মূলত এই 5টা ভাইরাস দ্বারাই আমাদের ভাইরাল কারণে হেপাটাইটিস হচ্ছে। এছাড়া যদি আমরা একটু বলি যেমন কিছু ড্রাগসের কারণে কিন্তু হেপাটাইটিস হচ্ছে। কেউ যদি ক্রনিক বা দীর্ঘমেয়াদে প্যারাসিটামল কনজামশন করে অথবা আদার্স কিছু ড্রাগ আছে যেমন এনএসএআইডি বলি আমরা, বা ব্যথানাশক কিছু ওষুধ যদি দীর্ঘমেয়াদী করে, তাছাড়া কিছু অ্যান্টি টিউবারকুলার ড্রাগ যেগুলো মানে টিবি বা যক্ষা রোগের চিকিৎসার জন্য যে ড্রাগসগুলো ব্যবহার করা হয় সেটা যদি কেউ দীর্ঘমেয়াদী ব্যবহার করে, এগুলোর কারণে কিন্তু অ্যাকুইট হেপাটাইটিস বা লিভারে প্রদাহ হতে পারে। এছাড়া আদার্স কিছু কারণ আছে যেমন কেউ যদি অ্যালকোহল কনজামশন করে, কারো যদি একটু ব্যাড হ্যাবিট থাকে যেমন প্রচুর পরিমাণে অ্যালকোহল কনজামশন করে, সেই কারণেও কিন্তু আপনার হেপাটাইটিস হতে পারে। তো যাই হোক, হেপাটাইটিসকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস, যেটা হুট করে শুরু হলো 6 মাসের মধ্যে সিমটম ট্রিটমেন্ট দেখা দিয়ে আবার সেটা ভালো হয়ে গেল, দ্যাট ইজ অ্যাকিউট হেপাটাইটিস। আর কিছু হেপাটাইটিস আছে যে দীর্ঘদিন ধরে চলতেছে, 6 মাস 1 বছর পার হয়েও এটা চলতেই আছে, দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগছে, সেগুলোকে আমরা বলি ক্রনিক হেপাটাইটিস। তো অ্যাকুইট হেপাটাইটিস যেই ভাইরাসগুলোর কারণে মূলত হয় সেটা হচ্ছে এ অ্যান্ড ই ভাইরাস। এই দুইটা কারণে ম্যাক্সিমাম অ্যাকুইট হেপাটাইটিস হয়। আর ক্রনিক হেপাটাইটিসগুলো আসলে আসে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, আর ডি ভাইরাসটা আসে কারো যদি আগে থেকে বি পজিটিভ থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে তার ডি ভাইরাসটা শরীরে ইনফেক্টেড করতে পারে। তো এইগুলো হচ্ছে আসলে মূলত কারণ। তো আমরা যদি একটু জানার চেষ্টা করি যে আসলে এই যে অ্যাকুইট হেপাটাইটিস করছে এ অ্যান্ড ই ভাইরাস, এটা আসলে কিভাবে আমার শরীরে ঢুকছে। দেখেন, মূলত হচ্ছে এটা ফুড অ্যান্ড ওয়াটার বর্ন ডিজিজ, অর্থাৎ খাদ্য এবং পানিবাহিত রোগ। আপনি যখন কোনো খাবার, বিশেষ করে এটা টিন এজ বয়সে বেশি হয়, অর্থাৎ 13 থেকে 19 যে স্কুল গোয়িং এজ, যেটা এই বা স্কুল কলেজের যে ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা ফুটপাতে বাইরে ফুচকা, বিভিন্ন হোটেলের স্ট্রিট ফুডগুলো তারা খুব বেশি কনজামশন করতে চেষ্টা করে বা ইনটেক করতে চেষ্টা করে। পাশাপাশি যদি আমরা যে পানিটা ব্যবহার করি সেটা যদি ফুটানো না হয় কিংবা যদি জীবাণুমুক্ত না হয় বা আনপিউরিফাইড পানিগুলো যদি আমরা গ্রহণ করি, দূষিত পানি গ্রহণ করি, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে। তো এটা হচ্ছে মোস্ট কমন কারণ, এবং এগুলো দিয়ে অ্যাকুইট হেপাটাইটিস হচ্ছে। আর যেটা ক্রনিক হেপাটাইটিস আমরা বললাম, এর মধ্যে সবচেয়ে কমন সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হেপাটাইটিস বি ভাইরাস, তারপরে আছে হেপাটাইটিস সি ভাইরাস, আর ই ভাইরাস, ডির কথা তো বললামই। তো হেপাটাইটিস বি আর সিটা মূলত কীভাবে হয়, এটা আসলে মূলত হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হয় মূলত, অর্থাৎ রক্ত সঞ্চালনের মাধ্যমে। যেমন ধরেন, কেউ যদি কোনো কারণে কাউকে ব্লাড দিতে গেল, সে তার ব্লাডটা আগে স্ক্রিনিং করলো না, ব্লাডটা দিয়ে ফেললো, তারপরে তার কাছ থেকে ব্লাডের মাধ্যমে কিন্তু সেটা চলে যেতে পারে। আপনি একটা সেলুনে গেলেন সেভ করতে, তো সেভ করার সময় আপনাকে একই ব্লেড দিয়ে, যে সেলুনের মালিক সে কিন্তু আপনাকে শেভ করছে, আবার এই ব্লেড দিয়ে আরেকজনকে শেভ করছে। তাহলে ফলে হলো কি, যদি কোনো কারণে সেটা পিক করে, নিডলটা যদি একটু দিয়ে কেটে যায় বা সেই ব্লেডটা দিয়ে যদি একটু কেটে যায় এবং এটা যদি কন্টামিনেটেড হয়, সেই ব্লাড সমৃদ্ধ বা ব্লাড লাগা অবস্থায় সেই ব্লেডটা যখন আবার অন্য কাউকে দিবে, তখন কিন্তু তারও কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে যাবে। তাছাড়া অনেকে আছে, বিশেষ করে হেপাটাইটিস সি ভাইরাসগুলো যে ছড়ায় আমরা বলি, অনেকে আছে ড্রাগ অ্যাবিউজ করে, অর্থাৎ এডিক্টেড যারা, একটা নিডেল দিয়ে সবাই ড্রাগ শেয়ার করে নেই, এই মাধ্যমে চলে যায়। পাশাপাশি আরও কিছু যেমন কারণ হচ্ছে যেমন আনসেফ সেক্সুয়াল ইন্টারকোর্স।
যদি অনিয়ন্ত্রিত সেক্সুয়াল ইন্টারকোর্স হয় বা অনিরাপদ, যেমন আপনি যে পার্টনারের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছেন সেটা বৈধ কিংবা অবৈধ দুইটাভাবে হতে পারে, হয় আইদার এটা আপনার ওয়াইফ অথবা আপনি অন্য কোনো পার্টনার থেকে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করেন অনিরাপদভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার তার যদি পজিটিভ থাকে সে কিন্তু এটা আপনাকে ট্রান্সমিটেড করে দিতে পারে। তো এইগুলো হচ্ছে মূলত যেভাবে ছড়ায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্রসেসগুলোর মাধ্যমে মূলত এই ভাইরাসগুলা আমাদের শরীরে ঢুকে। তো এখন প্রশ্ন হচ্ছে একুইড যে ভাইরাসগুলা, হেপাটাইটিস ভাইরাস যেটা ANE, এটা কিন্তু খুব দ্রুত ইনফেক্টেড করে ফেলে এবং ইনফেক্টেড করার পরে কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলে উইথিন 4 to 6 উইকের মধ্যে কিন্তু এই ভাইরাসটা নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ কিউরেবল হয়ে যায়। কিন্তু যেটা ক্রনিক, যেমন হেপাটাইটিস B ভাইরাস এবং C ভাইরাস, সেই ক্ষেত্রে কী হয় সেটাই আমাদের আজকে আলোচনা বিষয়। বিশেষ করে আমাকে অনেকেই বলেন যে হেপাটাইটিস B ভাইরাস নিয়ে আলোচনা করার জন্য, এটা সবচেয়ে বেশি কমন। এখন কথা হচ্ছে অনেকে জানেই না যে তার হেপাটাইটিস B ভাইরাস, কোনো কারণে বিদেশে যাবে অথবা কোনো মেডিকেল ফিটনেসের জন্য পরীক্ষা করবে অথবা অপারেশনের জন্য প্রি অপারেটিভ ফিটনেস টেস্ট করবে, পরীক্ষা করতে গিয়ে দেখলো যে হেপাটাইটিস B ভাইরাস পজিটিভ। তো এই বিষয়টা নিয়ে অনেকে খুব বেশি চিন্তিত হয়ে যান, আতঙ্কিত হয়ে যান। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, হেপাটাইটিস B ভাইরাস পজিটিভ যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যেটা চেক করি সেটা হচ্ছে HBsAg, দ্যাট মিনস হেপাটাইটিস B ভাইরাস সারফেস অ্যান্টিজেন। এটা পজিটিভ মানে হচ্ছে আপনার শরীরে এই ভাইরাস অর্থাৎ হেপাটাইটিস B ভাইরাসটা উপস্থিত আছে। এটা হচ্ছে হেপাটাইটিস B ভাইরাস সারফেস অ্যান্টিজেন বা HBsAg পজিটিভ। এখন HBsAg পজিটিভ হলেই যে আপনার ক্ষতি হচ্ছে বিষয়টা কিন্তু তা না। আপনাকে বুঝতে হবে আপনি কিন্তু কোনো অসুস্থতা নিয়ে বা ক্রনিক কোনো রোগে ভুগে গিয়ে কিন্তু পরীক্ষাটা করেন নাই। আপনি একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি হঠাৎ কোনো কারণে পরীক্ষা করতে গেছেন, তখন ধরা পড়ছে। আর আপনার যদি এই ভাইরাসটা শরীরে ক্ষতি করতো তাহলে আপনার অবশ্যই আগে সিমটম দেখা দিত এবং সিমটমের কারণে আপনি ডাক্তারের কাছে যেতেন। যেহেতু এটা সিমটম দেখা দিয়নি, আপনি সিমটমের কারণে জানেন, তার মানে আপনার শরীরে ভাইরাসটা উপস্থিত আছে কিন্তু কোনো লক্ষণ প্রকাশ করতে পারতেছে না বা লক্ষণ প্রকাশ করে নাই, অর্থাৎ ভাইরাল রেপ্লিকেশন হচ্ছে না, বংশবৃদ্ধি করছে না। এটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার আসলে চিকিৎসা কতটুকু প্রয়োজন কিংবা অপ্রয়োজন। তো এখন আসেন, প্রথম যেটা দেখি আমরা, এটা হেপাটাইটিস B ভাইরাস সারফেস অ্যান্টিজেন, মানে HBsAg পজিটিভ মানেই হলো আপনার শরীরে ভাইরাসের উপস্থিতি আছে। এখন এই ভাইরাসটা রেপ্লিকেশন করছে কিনা বা বাড়ছে কিনা সেটার জন্য HBeAg অর্থাৎ হেপাটাইটিস সারফেস অ্যান্টিজেনের পরিবর্তে আমরা অ্যানভ্যালভ অ্যান্টিজেন দেখি। অর্থাৎ এই ভাইরাসের ভিতরে 3টা অ্যান্টিজেন থাকে, একটা হচ্ছে সারফেস অ্যান্টিজেন, একটা হচ্ছে অ্যানভ্যালভ অ্যান্টিজেন, তারপর থাকে কোর অ্যান্টিজেন। তো পর্যায়ক্রমে ওইগুলো দেখে বোঝা যায় যে আসলে এটা কি রেপ্লিকেশন করতেছে কিনা বা আপনার শরীরে বংশ বিস্তার করতেছে কিনা, বাড়তেছে কিনা, এটা একটা বিষয়। তারপরে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে আপনার ধরেন HBsAg পজিটিভ আছে, HBsAg পজিটিভ থাকার পরে আপনি চিকিৎসকের কাছে গেলেন, তখন আপনার দেখবে যে কোনো সিমটম আছে কিনা ক্লিনিক্যালি। অর্থাৎ আমরা একটু যদি জেনে নিই যে এই হেপাটাইটিস B বা যে কোনো হেপাটাইটিসের ক্ষেত্রে কী কী কমন সিমটম থাকে। এক নম্বর হচ্ছে আপনার লস অফ অ্যাপাটাইট, খাবার রুচি কমে যাবে, নোশিয়া বা বমিটিং অর্থাৎ বমি বমি ভাব অথবা বমি হতে পারে, মাইল্ড রেজ অফ টেম্পারেচার থাকতে পারে, একটু জ্বর জ্বর ভাব থাকতে পারে। তারপরে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন অর্থাৎ আমাদের বুকের যে ডান পাশে যেখানে লিভার বা কলিজা থাকে সেই ক্ষেত্রে একটু ব্যথা করতে পারে এদিকে। তারপরে আপনার অ্যাবডোমিনাল ফুলনেস, পেটটা ভরা ভরা লাগতে পারে, পায়খানার রঙটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং এটা যখন বিলিরুবিন লেভেলটা যখন বাড়বে তখন চোখের রং হলুদ, প্রস্রাবের রং হলুদ, এগুলো কিন্তু আপনার লক্ষণ দেখা দিতে পারে। তো খাবার অরুচি, বমি বমি ভাব, পেটে ব্যথা, পায়খানা কষা কিংবা পায়খানার রং চেঞ্জ, পেল কালার আমরা বলি যে স্টুল, এই যে সামগ্রিক অবস্থাটা, খাবার দাবার অরুচি থেকে শুরু করে সার্বিক কন্ডিশন, যখন আপনি একজন চিকিৎসকের কাছে যাবেন তখন উনি আপনাকে এই টেস্টগুলো করবেন। বিশেষ করে আমরা বলি যে তার এখন কী কন্ডিশন আছে সেটার জন্য আমরা যে টেস্টগুলো বলি করতে বা লিভার স্পেশালিস্টদের কাছে যখন আপনারা যাবেন যে টেস্টগুলো করবে সেটা সংক্ষিপ্তভাবে আমরা বলি LFT, দ্যাট মিনস লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট করা হয় কেন? যখন কারো অ্যাক্টিভ ইনফেকশন থাকে অথবা ক্রনিক ইনফেকশন থাকে ভাইরাল, সেই ক্ষেত্রে তার লিভারের কার্যকারিতা কমে যায়, অর্থাৎ লিভারটা তখন একটু হেপাটাইটিসের কারণে তার সাইজটা একটু বড় হয়ে যায় এবং তার যে গল ব্লাডার পিত্তটা কনস্ট্রিক্টেড হয়ে যায়, ফলে তার যে নর্মাল যে জৈবিক ফাংশনগুলো, বায়োকেমিক্যাল যে ফাংশনগুলো সেটা করতে পারে না, ফলে বায়োকেমিক্যাল ইমব্যালেন্স হয়। অর্থাৎ তার লিভার ফাংশনের ভিতরে আমরা যে জিনিসগুলো দেখি সেখানে ধরেন SGPT, SGOT, ALT বা অ্যালকালাইন ফসফেট, এরকম অনেক কিছু দেখা হয়। এগুলো যখন খুব বেশি বেড়ে যায় তখন আপনার চিকিৎসার প্রয়োজন আছে। পাশাপাশি আপনাকে USG অফ হোল অ্যাবডোমেন মানে আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন করা হয়, করার পরে লিভারের সাইজটা যেগুলো দেখা হয়, ক্ষেত্র বিশেষে ফাইব্রোস্ক্যান সহ আরও অনেক ধরনের পরীক্ষা করা হয়। তো এগুলো করার পরে আপনাকে যখন দেখে যে এই লিভার ফাংশনগুলোতে একটু প্রবলেম আছে, তখন লিভার ফাংশনগুলো খুব বেশি প্রবলেম থাকলে তখন আপনাকে কিছু ওষুধ দেওয়া হয়। এখন হেপাটাইটিস B ভাইরাসের চিকিৎসা লাগবে কি লাগবে না সেটা ডিপেন্ড করবে মূলত, এটাকে বলা হয় হেপাটাইটিস HBV DNA, হেপাটাইটিস B ভাইরাস DNA। অর্থাৎ হেপাটাইটিস B ভাইরাস DNA টেস্ট করে মূলত বোঝা যায় যে
আপনার শরীরে যদিও ভাইরাসটা থাকে, সেই ভাইরাসটা কি অ্যাক্টিভ আছে নাকি সেটা খুব বেশি সক্রিয়, এই জিনিসটা দেখার পরে চিন্তা করতে হবে যে আসলে চিকিৎসা লাগবে কিনা। ধরেন আপনার শরীরে এই ভাইরাসটা আছে কিন্তু ভাইরাসটা অ্যাক্টিভ নাই, যদি ভাইরাসটা অ্যাক্টিভ না লাগে আপনার কোনো চিকিৎসাই লাগবে না। এখন এইটা কতদিন অ্যাক্টিভ থাকবে না সেটা থাকবে সেটার কথা, বা ইনঅ্যাক্টিভ থাকবে, ধরেন 2 বছর, 6 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত ইনঅ্যাক্টিভ থাকতে পারে, তারপরে কিন্তু এটা যে কোনো সময় আবার অ্যাপ্লিকেশন করে অ্যাক্টিভ হয়ে যেতে পারে। সেই জন্য আপনাকে একজন হেপাটোলজিস্ট বা লিভার স্পেশালিস্টের তত্ত্বাবধানে থাকতে হবে। নির্দিষ্ট সময় পর পর আপনার কিছু লিভার ফাংশন টেস্ট এবং আপনার ওই যে ডিএনএ টেস্ট, যেটা আমরা বললাম হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, এইচবিভি ডিএনএ, এই ডিএনএ টেস্ট করেই দেখবে যে এটা আসলে অ্যাক্টিভ হচ্ছে কিনা। যখনই এটা অ্যাক্টিভ হবে তখনই আপনাকে চিকিৎসা শুরু করতে হবে। চিকিৎসা অনেকভাবে করা যায়। আসলে চিকিৎসা শুরু করার জন্য যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে কাউকে মুখে খাওয়ার ওষুধ দেওয়া হয়, কাউকে ইনজেক্টেবল ফর্মে ওষুধ দেওয়া হয়, এবং এই ওষুধগুলা ডাক্তার সাহেব আপনার দেখার পরে আপনার কন্ডিশনের উপরে বা ভাইরাল লেভেলটা লোডটার উপর ডিপেন্ড করে আপনাকে, বা অ্যাক্টিভনেসের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ওষুধটা শুরু করতে হবে। 2 বছর, 5 বছর, 10 বছর, এমনকি কোনো ক্ষেত্রে আমৃত্যু এই ওষুধটা খেয়ে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপারটা। সুতরাং আপনার হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ আসছে, আপনি আতঙ্কিত হয়ে যাবেন না। তবে মূল কথা হলো হেপাটাইটিস বি ভাইরাস একবার কারো পজিটিভ হলে সেটা কিন্তু নেগেটিভ করা যায় না। আপনাকে দেখতে হবে যে হেপাটাইটিস বি ভাইরাস শরীরে থাকুক কিন্তু সেটা আমার কোনো ক্ষতি করছে কিনা, আমার লিভারে কোনো ক্ষতি করছে কিনা, সেটাই হচ্ছে মুখ্য বিষয়, এবং চিকিৎসকরা বা স্পেশালিস্টরা কিন্তু এই বিষয়টার উপরেই প্রাধান্য দেয়। সুতরাং কারো যদি হেপাটাইটিস বি থাকে এবং ক্রনিক স্টেজে থাকে বা পজিটিভ থাকে, আপনি ডিএনএটা টেস্ট করেন আপনার চিকিৎসকের শরণাপন্ন হয়ে, এবং ডিএনএ যদি খুব বেশি থাকে, ডিএনএতে যদি পজিটিভ আসে এবং এটা মাত্রা যদি বেশি থাকে, রেপ্লিকেশন যদি বেশি হয়, ভাইরাল লোডটা বাড়তে থাকে এবং অ্যাক্টিভভাবে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা শুরু করতে হবে। সুতরাং এটা নিয়ে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই। এখন আসেন প্রতিরোধের ব্যবস্থা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসটা প্রতিরোধ করা যায়, মোর দেন 95% ক্ষেত্রে। সেটা কী করতে হবে? আপনাকে আগে চেক করতে হবে যে আপনার হেপাটাইটিস বি ভাইরাস আপনি পজিটিভ কিনা। আপনার যদি হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে না, কিন্তু আপনার যদি নেগেটিভ থাকে তখন আপনি কিন্তু যদি হেপাটাইটিস বি ভাইরাসের 3টা ভ্যাকসিন নিয়ে নেন, অর্থাৎ আমরা বলি 016, দ্যাট মিনস প্রথমে একটা নিলেন আজকে, তার 1 মাস পরে একটা ডোজ এবং তার 6 মাস পরে একটা ডোজ। এই ডোজটা যদি আপনি নিয়ে নেন তাহলেই কিন্তু আপনি প্রায় 95% সেফ হয়ে গেলেন, অর্থাৎ আপনার শরীরে আর এই ভাইরাসটা ঢুকতে পারবে না। এখন প্রশ্ন জাগতে পারে যে আমি ভ্যাকসিনটা নিলে এটা আমাকে কতদিন ইমিউনিটি দিবে? হ্যাঁ, মেডিকেল সায়েন্সে বলা হয়ে থাকে মোর দেন 20 ইয়ার্স, এটা আপনাকে প্রায় 20 বছর বা ততোধিক আপনাকে কিন্তু এটা ইমিউনিটিটা দিবে। এখন কথা হচ্ছে 20 বছর পরে আপনি আবার একটু অ্যান্টিবডি ট্রাইটা করে দেখতে পারেন যে আমার যেহেতু 20 বছর হয়ে গেছে, আমি একটু HBS অর্থাৎ অ্যান্টিবডি অফ হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, HBS, যেটা সারফেস অ্যান্টিজেন, অর্থাৎ এটা দেখলে বুঝতে পারবেন। এটা ট্রাইটার যদি 10-এর উপরে থাকে তাহলে আপনাকে আর ভ্যাকসিন নিতে হবে না, কিন্তু এটা ট্রাইটার যদি 10-এর নিচে চলে আসে তাহলে কিন্তু আপনাকে আবার পুনরায় ওই 3টে ডোজ নিতে হবে। তো আরও কিছু তথ্য আমরা যদি একটু অ্যাডভান্স স্টেজে শেয়ার করি, যেমন ধরেন প্রতিরোধের ব্যাপারটা আমরা যদি আসি, এটা কীভাবে প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1 নাম্বার, আমরা এই যে ব্লাড নেওয়ার আগে অবশ্যই আমাদেরকে স্ক্রিনিং করে নিতে হবে। হুট করে সেখান থেকে ব্লাড নেওয়া যাবে না। আমরা সেফ সেক্সুয়াল ইন্টারকোর্স করব আমাদের লাইফ স্টাইলে বা আমাদের লাইফে জীবনে সেফ সেক্সুয়াল ইন্টারকোর্স করব, আমরা নিরাপদ পদ্ধতি মেনে চলবো। আমাদের ওয়াইফ, এবং ধরেন যদি কারো প্রশ্ন জাগে যে আমার ওয়াইফের যদি পজিটিভ থাকে বা হাজব্যান্ডের যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে কী হবে? যদি ওয়াইফ বা হাজব্যান্ডের কারো একজনের পজিটিভ থাকে তাহলে যার পজিটিভ আছে তার বিপরীত লিঙ্গ, অর্থাৎ তার হাজব্যান্ডের যদি পজিটিভ থাকে ওয়াইফকে ভ্যাকসিনেটেড করে নেবেন, এবং এটার ইমিউনিটি গ্রো করতে মিনিমাম মাস 6 সময় লাগে। এই মাস 6 আপনাকে অন্য একটা মেথড যেমন কন্ডম বা বেরিয়ার মেথড ব্যবহার করতে হবে। এবং মায়ের কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস থাকলে গর্ভের সন্তানের হেপাটাইটিস বি ভাইরাস হতে পারে এবং হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা আমাদের যে প্লাসেন্টা যেটা গর্ভফুল সেটা দিয়ে কিন্তু এটা ট্রান্সমিটেড হতে পারে। তো যখন এটা হয় তখন ওই বাচ্চা জন্মের সাথে সাথে তাকে 2টা ডোজ 2 হাতে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়। হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দিয়ে দিলে ওই বাচ্চা সেফ হয়ে যায়। আর মায়েরকেও কিন্তু এখন গর্ভাবস্থায় হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন দেওয়া যায়। আর সুতরাং এই জিনিসগুলো আমরা মেনে চলবো। আমরা যেখানে সেখানে রক্ত দেবো না, বিশেষ করে অ্যাকুইট হেপাটাইটিসে বিশুদ্ধ পানি পান করব, ময়লা দুর্গন্ধ আবর্জনা অর্থাৎ দূষিত পানি আমরা পান করবো না, খাবার দাবার ক্ষেত্রে হাত ভালোভাবে স্যানিটাইজ করে নেব। এই সকল জিনিসগুলো যদি মেনে চলি এবং প্রপারলি যদি ভ্যাকসিনেটেড করে ফেলি তাহলে কিন্তু আমরা এই জিনিস থেকে সেফ থাকবো। সুতরাং হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে ঝাড়ফুঁক উজার কাছে না দৌড়িয়ে একজন ভালো চিকিৎসকের কাছে যান, যে এই জিনিসটা বুঝে আপনাকে প্রপার
ট্রিটমেন্ট দিতে পারবে। মূল কথা হচ্ছে হ্যাপাটাইটিসের কোনো চিকিৎসা আসলে পৃথিবীর কোথাও নাই। চিকিৎসা হচ্ছে কি সিমটোমেটিক, যেই লক্ষণগুলো থাকবে সেই লক্ষণভিত্তিক চিকিৎসা দিবে। আস্তে আস্তে আপনার লিভার সেলগুলো কিন্তু ডেভেলপ করবে, ভালো হবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন। সুতরাং এটাই হচ্ছে মূল চিকিৎসা এবং তার সিমটোমেটিক চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হয়ে ওঠে। তো আমরা আশা করব হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে কেউ আতঙ্কিত আমরা হব না, আমরা সচেতন থাকবো, তাহলে হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে হেপাটাইটিস বি ভাইরাসকে আমরা প্রতিরোধ করতে পারবো। আপনাদের সকলের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।